আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন। মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপিকে চাপ দেওয়া হচ্ছে একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার জন্য। অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ নিজেদের মান রক্ষায় বিএনপির কাছে এমন অনুরোধ করেছেন। তবে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বলছেন, জুলাই সনদ নিয়ে আলী রিয়াজ যে দলটির সাথে প্রতারণা করেছেন সেটি আগেই বলা হয়েছে। তাছাড়া ভবিষ্যতে সাংবিধানিক ও আইনগত জটিলতা তৈরি হতে পারে এমন কোনো সংকট বিএনপি তৈরি করতে চায় না। সূত্রগুলো বলছে, নতুন সরকার গঠনের পরপরই বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র কয়েকজন আইনজীবী জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করবেন এমন খবর বিএনপির কাছে এরই মধ্যে আছে। তাছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকে বিএনপিরও প্রশ্ন আছে। এজন্য 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির সংসদ সদস্যরা মনে করেন বিদ্যমান সংবিধান অনুসরণ করে শুধু সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। যেহেতু বর্তমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই, তাই আলী রিয়াজ যতই সুর করে গান গেয়ে যাক না কেন বিএনপি তাতে খুব বেশি কর্ণপাত করতে চায় না, কারণ সংসদে বসার আগেই সংবিধান লঙ্ঘনের দায় তারা মাথায় নিতে চান না। সরকার একটি সূত্র বলছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য জামাতের জোটের সংসদ সদস্যরা চাপ দিতে পারে, এমনকি শর্ত দিয়ে বেঁকেও বসতে পারে। শেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকার একটি পক্ষ বিষয়টি নিয়ে জল ঘোলা করতে চায়। তেমনটা হলে পরিস্থিতি সামাল দিতে নাটকীয় কিছু ঘটতে পারে। দুটি না একটি শপথ হবে সে সিদ্ধান্ত না হওয়ায় সংসদ সচিবালয় সোমবার দুপুর 3টা পর্যন্ত চিঠি পাঠাতে পারেনি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা মঙ্গলবার সংসদ সদস্য বা এমপি হিসেবে শপথ নেবেন। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠিত হবে। এজন্য সংসদ সচিবালয় প্রস্তুতি নিচ্ছে। অন্তর্বর্তী সরকার চায় একই সঙ্গে নতুন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ দিবেন। সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর শপথ বইয়ে সই করেন। শপথ নেওয়ার নির্ধারিত ফর্ম আছে, এগুলো আসন ওয়ারি প্রস্তুত করা হচ্ছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশের তফসিলে আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার ফর্ম। সেটি অনুসারে সংসদ সদস্যরা দ্বিতীয় শপথ নেবেন এমন প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে জানা গেছে, বর্তমান যে অবকাঠামোগত অবস্থা তাতে 297 জন এমপিকে একসাথে শপথ পড়ানো নাও হতে পারে। প্রথমে বিএনপি সংসদ সদস্য এবং পরের ধাপে বাকিদের শপথ পড়ানো হতে পারে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজ থেকে প্রেস কনফারেন্স ডেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বেশিরভাগ ভোটার সম্মতি দেওয়ায় নির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ বলা হয়েছিল জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সরকার ইচ্ছা পূরণ করতে নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার দুটি শপথ হবে কিনা বা জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নে এখনই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় আছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তারা দুটি শপথের চিঠির ড্রাফট বা খসড়া তৈরি করে রেখেছেন, কিন্তু এখনো সংসদ সদস্যদের কাছে পাঠাননি। সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন তারা। সরকার থেকে বার্তা পাওয়ার পরেই তারা চিঠি পাঠাবেন। সরকার একাধিক সূত্র বলছে, অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে অনুরোধ করেছেন দুটি শপথ নেয়ার জন্য, কিন্তু বিএনপি নীতি নির্ধারক এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বিএনপি থেকে নির্বাচিত 3 জন সংসদ সদস্য এবং দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বলেছেন, মঙ্গলবার দলটি থেকে নির্বাচিত 209 জন এবং তাদের মিত্র দলের 3 জন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নাও নিতে পারেন। শেষ পর্যন্ত এমনটা হলে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি
ঝুলে যেতে পারে। কারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের আইনি ভিত্তি নিয়ে শুরু থেকে বিএনপির প্রশ্ন আছে। বিএনপির একাধিক সূত্র বলছে, দলটির কাছে খবর আছে জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট নিয়ে খুব শিগগিরই উচ্চ আদালতে রিট করতে পারেন কয়েকজন সিনিয়র আইনজীবী। সেটি হলে আইনগত জটিলতায় পড়ে যেতে পারে নতুন সংসদ। এই জটিলতা এড়াতে বিএনপি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ নিয়ে কিছুদিন অপেক্ষা করতে চায়। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরে যেভাবে বাধ্য করা হয়েছিল সেটি ছিল প্রতারণা। ঐক্যমত্য কমিশনের বৈঠকে বলা হয়েছিল যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো জুলাই সনদে উল্লেখ থাকবে এবং যে দল ক্ষমতায় যাবে তারা সেগুলো বাস্তবায়ন করতে না চাইলেও পারবে। বিএনপি নেতাদের অভিযোগ, শেষ পর্যন্ত আলেরিয়াজ এক ধরনের ব্ল্যাকমেল করে জুলাই সনদে স্বাক্ষর নিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যমে বিভিন্ন খাতের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো নিয়ে তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ। এর মধ্যে ৪৮টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত, এগুলো বাস্তবায়নে গণভোট হয়েছে। সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের ৩টি স্তর, ইতিমধ্যে ২টি স্তর পার হয়েছে। প্রথমত, আইনি ভিত্তিতে গত বছরের ১৩ই নভেম্বর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। বাস্তবায়নের দ্বিতীয় স্তরে গত ১২ই ফেব্রুয়ারি গণভোট হয়েছে। এতে হ্যাঁ জয়ী হয় তৃতীয় স্তর শুরু হওয়ার কথা। এই স্তরে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা আছে আদেশে। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমানো, কিছু নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের পদ্ধতি সরাসরি সংবিধানে যুক্ত করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে। এর মধ্যে উচ্চকক্ষের গঠন পদ্ধতি সহ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছিল বিএনপি। দলটি তাদের নির্বাচনী ইশতেহারে নিজেদের সাংবিধানিক সংস্কারের প্রস্তাবগুলো রেখেছিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষণার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে একই পদ্ধতিতে পরিষদের প্রথম সভা আহ্বান করা হবে। সংস্কার পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদের সদস্যরা সভাপ্রধান ও উপসভাপ্রধান নির্বাচন করবেন। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং তা করার পর পরিষদের কার্যক্রম শেষ হবে। তবে এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন না হলে কি হবে তা আদেশে উল্লেখ নেই। কিন্তু ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাওয়া বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন বিদ্যমান সংবিধানে যা আছে সেটা অনুসরণ করাই যৌক্তিক হবে। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকম শপথের বিষয়টি আসবে। দলগুলোর সঙ্গে সাবেক জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এ ধরনের একটি পরিষদ গঠনের বিষয়টি এসেছিল। তখন বিশেষ করে জামাত ইসলামী ও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল, সংবিধান সম্পর্কিত যেসব সংস্কার প্রস্তাব জুলাই সনদে আছে সেগুলো বাস্তবায়ন হলে সংবিধানের মৌলিক কাঠামোয় বড় পরিবর্তন আসবে। নিয়মিত সংসদ সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে। এভাবে সংবিধান সংশোধন করা হলে পরে এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু যদি আগামী সংসদকে সংবিধান সংস্কারের বিশেষ ক্ষমতা দেওয়া হয় তাহলে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। তবে ওই আলোচনায় বিএনপি এ ধরনের পরিষদ গঠনের প্রয়োজন নেই এমন মত দিয়েছিল। এছাড়া সনদ বাস্তবায়নের অধ্যাদেশ নয়, একটি আদেশ জারির প্রস্তাব দিয়েছিল জামায়াতে ইসলামী ও এনসিপি সহ কয়েকটি দল। অন্যদিকে বিএনপি এর বিপক্ষে ছিল। তারা বলেছিল এ ধরনের আদেশ জারির কোনো সুযোগ নেই। পরে এসব বিষয়ে নিজেদের পছন্দসই বিশেষজ্ঞদের মত নিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। শেষ পর্যন্ত গত বছরের ১৩ই নভেম্বর রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশ জারি করেন। সেখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি রাখা হয়। ১৩ই নভেম্বর এই আদেশ জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, সংবিধান সংস্কার পরিষদ নামে একটি নতুন আইডিয়া, একটা পরিষদ গঠনের কথা আদেশে বলা হয়েছে। তিনি সেদিন আরো বলেছেন, রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা আছে, সংবিধান মোতাবেক আদেশ জারির ক্ষমতা নেই।
এ কারণে বিএনপি এখন নতুন করে ভবিষ্যতের জন্য কোনো ধরনের আইনি সংকট তৈরি করতে চায় না। তবে সরকার একটি পক্ষ চেষ্টা করছে বিষয়টির জন্য জামাত ও এনসিপিকে দিয়ে বিএনপিকে চাপ দিতে। জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জুলাই সনদের প্রায় সব বিষয়ে একমত। তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়। কিশোরগঞ্জে জামাতের আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেছেন, সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরোটাই মানতে হবে। এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। এমন পরিস্থিতিতে সরকারি দলের সদস্যদের পরে বিরোধী দলের সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। সেক্ষেত্রে নাটকীয় কিছু ঘটতে পারে যদি না জামাত ও বিএনপির মধ্যে সমঝোতা না হয়, যে কারণে দুপুর 3টা পর্যন্ত গ্রিন সিগন্যাল পায়নি সংসদ সচিবালয়। তাই তারা দুটি নাকি একটি শপথের চিঠি পাঠাবে সেই সিদ্ধান্ত নিতে পারছে না। যদি শেষ পর্যন্ত বিএনপি তার আগের সিদ্ধান্তে অটল থাকে তাহলে উচ্চকক্ষ সহ অনেক প্রস্তাবই আপাতত আটকে যাবে। মানে সংবিধান সংস্কারের বিষয়গুলো তখন নির্ভর করবে বিএনপির উপর। দলটির 2/3 মেজরিটি থাকায় তারা যেভাবে চাইবে সেভাবেই হবে। বিএনপির নেতারা মনে করেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে তারা সংসদে বসার আগেই সংবিধান লঙ্ঘনের আশঙ্কায় পড়ে যেতে পারেন। প্রশ্ন হলো, বিএনপি কি জেনে বুঝে সে দায়ভার নিয়ে সংসদের যাত্রা শুরু করবে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনে ঐতিহাসিকভাবে টাকার খেলা চলছে। সৈয়দপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী, চান্দনা এসে বিপুল পরিমাণ টাকা নিয়ে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা ধরা পড়েছে। কোথাও টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে স্থানীয় জনতার হাতে, কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর মধ্যে নির্বাচনের আগের দিন প্রায় 50 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির বিলাল উদ্দিন প্রধানের আটকের ঘটনায় হইচই পড়ে গেছে। জামাত ইসলামী অবশ্য দাবি করেছে ব্যবসায়িক কাজে নিয়ে যাওয়া এই টাকা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরে 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বেশ কয়েকটি জায়গায় হামলা এবং অস্ত্রসহ আটকের ঘটনা ঘটেছে। দর্শক, এসব দৃশ্যমান বা যেসব ঘটনা মিডিয়াতে উঠে আসছে তার বাইরে পর্দার আড়ালে চলছে বেশ কিছু নাটকীয় ঘটনা। 11 ফেব্রুয়ারি সকাল থেকে কূটনৈতিক পাড়ায় দফায় দফায় অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি বৈঠক। প্রশ্ন হলো, ভোটের আগে কি এমন বিষয় যেটি নিয়ে কূটনৈতিক পাড়ায় চলছে দৌড়ঝাঁপ? একাধিক সূত্র বলছে, গত কয়েক মাস ধরে জামাত ইসলামের জোটের পক্ষ থেকে বিএনপিকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটি নিয়ে চূড়ান্ত নিশ্চয়তার জন্য চলছে এসব নাটক। জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে চলছে সমঝোতার চেষ্টা। নির্বাচনের দিন আর ভোটের পর দুটি বিষয় নিয়ে চলছে এই সমঝোতার চেষ্টা। শেষ পর্যন্ত এই সমঝোতা না হলে ভোটের মাঠের উত্তাপ আর সহিংসতা অনেক গুণ বেড়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভোটারদের মাঝে টাকা বিলির সময় হাতে নাতে ধরা পড়ার খবর প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে, ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। চট্টগ্রাম 14 আসনের চান্দনা উপজেলায় নগদ 10.5 লাখ টাকা সহ একটি মাইক্রোবাস জব্দ করে সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আব্দুল বরিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। কুমিল্লা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালীতে ভোটারদের মাঝে টাকা বিলির সময় হাত নাতে ধরা পড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 11 ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা 2 লাখ টাকা সহ মাওলানা হাবিবুর রহমান হেলালিকে আটক করা হয়। হেলালি কুমিল্লা 3 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোট কেন্দ্রের প্রধান সমন্বয়ক। তবে বেশি হইচই ফেলেছে সৈয়দপুর বিমানবন্দরে অর্ধ কোটি টাকা নিয়ে আটক হওয়ার খবর। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম বিলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামাতের আমির। পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন বিলাল উদ্দিন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
আটকের পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে বলতে শোনা গেছে, টাকার পরিমাণ প্রায় 60 লাখ, এটি তার ব্যবসার টাকা। জামাত ইসলামের পক্ষ থেকে তৎক্ষণাৎ সংবাদ সম্মেলনের আয়োজন করে দাবি করা হয়, সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের আমির বেলাল উদ্দিনের কাছে টাকা তার ব্যবসার। এই টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না বলে দাবি করেছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামাতের একটি সূত্র বলছে, ভোটের আগের দিন বেলাল উদ্দিনের আটকের ঘটনাটি দলটিকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে। টাকা বিলানোর ঘটনা ছাড়া 10 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনে বেশ কয়েকটি জায়গায় হামলা ও অস্ত্রসহ ধরা পড়ার ঘটনা ঘটেছে। সিলেটের সুবহানীঘাটের মৌবন আবাসিক এলাকায় একটি বাসা থেকে সংঘর্ষের বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, জামাতের নেতাদের পক্ষ থেকে এই সরঞ্জামাদি এনে রাখা হয়েছিল। কুষ্টিয়া 2 আসনে একটি ভোট কেন্দ্র থেকে 2টি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানকে আটক করেছে যৌথ বাহিনী। এই সময় মুস্তাফিজুরের বাড়ি থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। দর্শক, ভোটের একদিন আগে এসব খবর মিডিয়াতে এসেছে কিংবা ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এসব ঘটনার বাইরে পর্দার আড়ালে ঘটছে বেশ কিছু ঘটনা। বিশেষ করে কূটনৈতিক পাড়ায় চলছে বড় রকমের দৌড়ঝাঁপ। সকাল 10:15 থেকে 10:55 পর্যন্ত বৈঠক হয় অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রায়ালের সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বর্মার। বৈঠকটি বারিধারার ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে কানাডিয়ান হাই কমিশনে 4টি দেশের দূতাবাসদের বৈঠক হয়েছে। ওই বৈঠকটিতে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার কাউন্সিলর স্টুয়ার্ট পাওয়েল, নেদারল্যান্ড দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কোর স্টুয়েটেন, ইতালি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ফেডেরিকা জাম্পার্লি। এর পরপরই ভারতীয় হাই কমিশনের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12:30টায় জামাত ইসলামের একটি অনুষ্ঠানে বেশ কয়েকটি দূতাবাসের কর্মকর্তারা যান। সেখানে তারা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ও দলটির ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর সিদ্দিকীর সাথে বৈঠক করেন। বৈঠকটি বনের একটি হোটেলে 12 তলায় অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই বৈঠক শেষে কূটনীতিকদের একটি দল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলেছে। প্রশ্ন হলো, ভোটের আগের দিন হঠাৎ করে কূটনীতিকদের এমন দৌড়ঝাঁপ কেন? কি নিয়ে তারা একদিকে নিজেদের মধ্যে, অন্যদিকে বড় 2 দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের পর বৈঠক করছেন? জানা গেছে, 2টি বিষয়ে বড় 2 দলের মধ্যে সমঝোতার জন্যই চলছে এমন দৌড়ঝাঁপ। ভোটের দিনের সমঝোতার বিষয়টি হলো আসন ভাগাভাগি। একটি সূত্র বলছে, জামাতের 11 দলীয় জোটে জামাত ছাড়া বাকি দলগুলোর প্রার্থীদের মাঠের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে এনসিপি যেসব আসনে প্রার্থী দিয়েছে, সেই আসনগুলোতে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি, জাতীয় পার্টি কিংবা স্বতন্ত্রকে ভোট দিতে পারে। অন্যদিকে সামাজিক মাধ্যমে জামাত ইসলামী যে হাইপ তুলতে পেরেছে, মাঠের বাস্তবতা ভিন্ন কথা বলছে। ফলে জামাতের 11 দলীয় জোট চাইছে বিএনপির সাথে আসন ভাগাভাগি করে ভোট শুরু হওয়ার আগে নিজেদের অবস্থান নিশ্চিত করতে। বিশেষ করে জোটের শীর্ষ নেতাদের অনেকে ভোটে হেরে গেলে বড় রকমের ইমেজ সংকটে পড়তে পারে। বেহেশতের টিকিট ও নারী ইস্যুতে দলটির বেশ কয়েকজন নেতা বিতর্কিত মন্তব্য করায় পরিস্থিতি আরো দুর্বল হয়ে পড়েছে। সূত্রগুলো বলছে, আসন ভাগাভাগির প্রস্তাবটি জামাত ইসলামের পক্ষ থেকে অনেকদিন আগেই বিএনপিকে দেওয়া হয়েছিল। এই প্রস্তাবের পক্ষে অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে ম্যানেজ করার চেষ্টা করেও সফল হয়নি। জামাতের পক্ষ থেকে সমঝোতার আরেকটি ইস্যু হলো ভোটের পরে জাতীয় সরকার গঠন করা। এই প্রস্তাবটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আগিয়ে দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর একদিন পর 1 জানুয়ারি দলটির গুলশানের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন ডক্টর শফিকুর রহমান। সে সময় জামাত নেতা বৈঠক করেন বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে। ভিন্ন এক পরিস্থিতিতে বৈঠক হলেও
জামাত নেতা নির্বাচনের পরে সরকার গঠনের প্রশ্নে তাদের দলের মনোভাব তুলে ধরেছিলেন। বৈঠক শেষে জামাতের আমির সাংবাদিকদের বলেছিলেন, 5টা বছরের জন্য একটি জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারে কিনা সেটাও চিন্তা করা দরকার। সেদিন তিনি বলেছিলেন, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগে তারা বসবেন, খোলা মনে কথা বলবেন। যদিও জামাত নেতা তার ওই দিনের বক্তব্যে নির্বাচন পরবর্তী সরকার কাঠামো নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেননি, কিন্তু নির্বাচনের পরে সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বসতে যাওয়ার বিষয়টি তখন থেকে নানা আলোচনার জন্ম দেয়। অবশ্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনের পর জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবে। সবশেষ রয়টার্স এবং ডয়েচে ভেলে বাংলাকে দেয়া দুটি সাক্ষাৎকারে তারেক রহমান জামাতকে নিয়ে সরকার গঠনের প্রস্তাব একদম উড়িয়ে দিয়েছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান নির্বাচনের পর তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামীর সঙ্গে জাতীয় সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন। তারেক রহমান মনে করছেন বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম, তাই জামাতের প্রস্তাবে রাজি হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি নিয়ে গত কয়েক সপ্তাহে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা বিদেশি দূতাবাসগুলো চেষ্টা করে গেছে। দেশে আসার পর প্রথম দিকে তারেক রহমান এ বিষয়ে ইতিবাচক থাকলেও পরে নিজের অবস্থান থেকে সরে আসেন। বিএনপির একটি সূত্র বলছে, বিষয়টি নিয়ে দেশি বিদেশি অনেক পক্ষের সাথে আলোচনা হয়েছে। বিএনপির পক্ষে জামাতের সাথে ঐক্যমত্যের সরকার গঠন করা সম্ভব নয়। এটি করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে পুরোপুরি। আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখার কারণে তখন নির্বাচনটি একটি প্রহসন ও নাটক হিসেবে গণ্য হবে। সে কারণে বিএনপিকে তার অবস্থানে অনড় থাকতে হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক একটি পক্ষ থেকে বিএনপির উপর চাপ আছে যাতে জামাতের সাথে জোট করা না হয়। ভোটের আগে শেষ মুহূর্তে সেটি নিষিদ্ধ করতে চায় বিদেশি শক্তিগুলো। জামাতের একটি সূত্র বলছে, শেষ মুহূর্তে সমঝোতা না হলে ভোট নিয়ে তারা যেসব বিকল্প ভেবে রেখেছে সেগুলোর দিকে আগাতে হতে পারে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।